আজকের ভিডিওটা শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট করব, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জয় শ্রীরাম লিখে যাবেন। আমরা গিয়েছিলাম অযোধ্যায় রাম মন্দির দর্শনের জন্য। তো সেখানে গিয়েছিলাম, আশেপাশে আরও অনেক মন্দির আছে, সমস্ত কিছু ঘুরেছি, সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন মেসেঞ্জারে যে ওখানে কিভাবে যেতে হবে, আর কি কি মন্দির আছে, কিভাবে ঘুরবো, কিভাবে দেখবো। তো সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওটাতে আমি শেয়ার করব। আর এই ভিডিওটা যদি একবার দেখেন তাহলে আশা করব অযোধ্যায় গিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তো কেমন খরচ হলো, কোথায় থাকলাম, কি খেলাম, সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে থাকবে। আর রাম মন্দিরে কোন টাইমে গেলে একদম ভালোভাবে আপনারা সামনে থেকে রামলালার সাথে দর্শন করতে পারবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওতে বলে দেবো। তো আমরা চলে এসেছি অযোধ্যায়, আর এখন কিন্তু সন্ধ্যা। আর এখানে কিন্তু ভোর 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত সব সময় এই রকম ভিড় হয়, তবে দুপুরবেলায় এর থেকে বেশি পরিমাণের ভিড় হয়। তো আমরা এখানে এসে ফার্স্টে রুম খুঁজছিলাম। এখানে কিন্তু এখনও ঠিকঠাকভাবে কমপ্লিট হয়নি, কারণ 1 বছরও কমপ্লিট হয়নি রাম মন্দির উদ্বোধন হয়ে যায়। তো আশেপাশে সেই রকম ভালো হোটেল এখনও কিন্তু হয়নি। তো আমরা অনেকটা সময় খোঁজাখুঁজি করার পর কিন্তু মন্দিরে যে 3 নম্বর গেট আছে তার সামনেই আমরা একটা রুম ভাড়া নিই। আর এখানে কিন্তু রুম ভাড়ার প্রচণ্ড পরিমাণে ভাড়াটা বেশি। তো অনেক খোঁজার পরে একটা মিডিয়াম একটা ভাড়ার মধ্যে আমরা রুম ভাড়া নিই। তারপরে আমরা সন্ধ্যা হতে না হতেই বেরিয়ে পড়েছিলাম রাম মন্দির দর্শনে। তো আমরা যেখানে রুম ভাড়া নিয়েছিলাম তারা বলল কি যে এখন গিয়ে ততটাও ভালোভাবে দেখা যাবে না, কারণ এখন প্রচণ্ড পরিমাণে ভিড় হবে, তোমরা যাও রাত্রি 7টা থেকে 8টা। তো সেই টাইমে আমরা গিয়েছিলাম। তো তার আগে এখন কিন্তু মোটামুটি 5টা বাজে, আর এখানে সন্ধ্যা লাগে 7:30 পৌনে 8টার সময়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে থেকে 2 ঘন্টা কিন্তু আগা পিছে। তো ভাবলাম অন্য জায়গা থেকে ঘুরে আসা যাক। তো ওদেরকে ভালোভাবে জিজ্ঞাসা করে নিলাম এখানে আর কি কি ঘোরার জায়গা আছে। তো ওরা বললো এখন সন্ধ্যার টাইমে তোমরা চলে যাও গঙ্গাঘাটে। গঙ্গাঘাটে কিন্তু সন্ধ্যার সময় অনেক বড় করে আরতি হয়। আর রাম মন্দির থেকে গঙ্গাঘাট মাত্র 2 কিলোমিটার, হাঁটতে হাঁটতে চলে আসা যাবে। আশেপাশে এত দেখার জিনিস আছে, দেখতে দেখতে চলে আসলে বোঝা যাবে না যে কখন গঙ্গাঘাটে চলে এসেছি। তো আমরা চলে আসলাম গঙ্গাঘাটে, এসে দেখছি এখানে আরতি হচ্ছে। আর এখানে যদি দিনের বেলায় আসা যায় তাহলে কিন্তু এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এই বোটগুলো নিয়ে এই ঘাট থেকে লক্ষণ ঘাট কিংবা রামঘাট, যে ওই পারে আর একটা ঘাট আছে, সেখানে কিন্তু যাওয়া যাবে। তো আমরা কালকে বানারসে গিয়ে আমরা বোটে করে অনেক ঘুরেছি, তার জন্য আজকে আর কোনো ঘোরার ইচ্ছা ছিল না, তার জন্য আজকে ঘুরলাম না। গঙ্গার ধারে যেখানে আরতি হয় তার আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে মন্দির আছে, প্রত্যেকটা মন্দিরে ঘোরা অসম্ভব, তার জন্য আমরা কিন্তু ওইদিকে আর ঘুরতে যাইনি। আর গঙ্গাতে যেতে যেই মোড়টা পড়ে, মানে একটা জায়গায় যেখানে সেলফি তোলার জায়গা করে রেখেছে। আর এখানে দেখো লতা মঙ্গেশকরের যেই চকটা আছে এটা কিন্তু অনেকটা বড়। আর এই জায়গাটা যদি সন্ধ্যাবেলায় না আসা যায়, দিনের বেলায় আসলে কিন্তু ভালো লাগবে না। গঙ্গাঘাটেও তাই, সন্ধ্যাবেলায় আসলে কিন্তু বেশি ভালো লাগবে। তো ওখান থেকে ঘুরে এসে আমরা এখন যাচ্ছি রাম মন্দিরের ভেতরে। তো রাম মন্দিরের প্রথম যেই গেট, সেই গেট থেকে কিন্তু ভেতরে মোটামুটি 4 থেকে 5 কিলোমিটারের কাছাকাছি হয়ে যাবে, প্রচুর পরিমাণে হাঁটতে হবে। আর একটা জায়গায় আসার পর ওই যে দেখতে পাচ্ছেন পেছনের দিকে যে মঠ দেখা যাচ্ছে, ওটা কিন্তু রাম মন্দির না, ওরও পেছনে আরও যেতে হবে, তারপরে গা মঠ। তো 2 থেকে 3 কিলোমিটার পর আসার পর সেখানে কিন্তু একটা জায়গাতে জুতোগুলো রাখতে হবে। আর তারপরে আর একটা জায়গা আছে, তো সেখানে ফোনটা রাখতে হবে। ফোন কিন্তু ভিতরে অ্যালাউ নেই, কোনো কিছুই অ্যালাউ নেই। আর এখানে কিন্তু কোনো খরচ নেই যে জুতো রাখা, ফোন রাখা তার জন্য যে এক্সট্রা টাকা দিতে হবে সেরকম কিছু নেই। তবে আপনাদেরকে বলি, আপনারা যখন মন্দিরে প্রবেশ করবেন সিঁড়ি থেকে একদম ডান দিকে যে গেটটা, সেই গেটটা থেকে কিন্তু আপনারা ঢুকবেন, তাহলে কিন্তু একদম রামলালার সামনে থেকে দেখতে পাবেন আপনারা। আর ওখানে কিন্তু মোটামুটি 5 থেকে 6টা গেট আছে। তো ডান দিককার একদম লাস্টের সেই গেটটা দিয়ে আপনারা প্রবেশ করবেন। আর ভেতরে কিন্তু অনেকটা হাঁটতে হবে, তার জন্য একটা করে জলের বোতল অবশ্যই রাখবেন। তাছাড়াও কিন্তু ভেতরে জল দেওয়া হচ্ছে, কিন্তু সব সময় জল পাওয়া যাচ্ছে না। এখানে লাখ লাখ মানুষ যাওয়া আসা করছে, সব সময় জল থাকছে না, মাঝে মাঝে জল ফুরিয়ে যাচ্ছে, তার জন্য একটা করে অবশ্যই জলের বোতল রাখবেন। মন্দির থেকে বাইরে বেরোনোর সময় কিন্তু প্রসাদ দিচ্ছে ওখানে, তার জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগছে না, এমনিই ফ্রিতে প্রসাদ দিচ্ছে। আর আমরা রাম মন্দির দর্শন করে এসে এখানে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ এত পরিমাণ হেঁটেছি, যাওয়া আসা দিয়ে প্রায় ধরুন 8 কিলোমিটারের ওপরে হয়ে যাবে। তো চারিপাশটা এত সুন্দর দেখতে দেখতে গিয়েছি, বুঝতেই পারিনি যে এতটা রাস্তা আমরা পার করে চলে গেছি। আর আমরা তো বড় মানুষ, আমাদের ওইটুকুটুকু বাচ্চারা, ওরাও কিন্তু হাঁটতে হাঁটতে রাম মন্দির দর্শন করেছে, ওদেরও অনেক ভালো লেগেছে। রাম মন্দিরে এসে যা দেখে বুঝলাম যে এখানে 16 আনা কাজের মধ্যে কিন্তু 4 আনা কাজ হয়েছে, 12 আনা কাজ কিন্তু এখনও বাকি আছে। তবে আপনারা যদি রাম মন্দির দর্শন করতে আসতে চান তাহলে কিন্তু অবশ্যই কয়েক বছর পর আসুন, তাহলে আরও বেশি ভালো লাগবে। এখনও তেমন কোনো কাজ কমপ্লিট হয়নি, তবে যতটুকু হয়েছে শুধুমাত্র রামলালা
যেখানে আছে সেই জায়গাটাই কমপ্লিট করে রেখেছে, বাদবাকি সব পড়ে আছে। আর ভেতরে কিন্তু অনেকটা বড় জায়গা, তো কাজ করতে মোটামুটি 10 বছর তো লেগে যাচ্ছে কমসে কম। আমরা রাত্রিবেলায় রাম মন্দির দর্শন করে আমরা কিন্তু রুমে চলে গেছিলাম। আর এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এখন আমরা যাচ্ছি হনুমান মন্দিরে। এই ভিডিওটা কিন্তু পরের দিন সকালে নেওয়া, যেহেতু একই জায়গাকার ভিডিও তাই ভাবলাম একটা ভিডিওর মধ্যে থাক, তার জন্য সব এক জায়গায় করে দিলাম। আর রাত্রিবেলায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে এখানে, যে এত পরিমাণ কাদা দেখতেই পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণ বৃষ্টি হয়েছে। আর এখানে কিন্তু হনুমান মন্দিরে সকাল 5টা থেকেই এখানে প্রচণ্ড পরিমাণ ভিড় হয়ে যায়। যতটা না রাম মন্দিরে ভিড় হয় তার ডবল কিন্তু এই হনুমান মন্দিরে ভিড় হয়। হনুমান মন্দিরে পুজো দেবো, তার জন্য এখানে নিয়ে নিলাম লাড্ডু। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে দোকান আছে, তো এখান থেকে প্রসাদের ফুল, তারপরে পুজোর ফুল আর প্রসাদের জন্য লাড্ডু টাড্ডু নিয়ে এখন আমরা কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করব। আর এই দেখুন কতটা পরিমাণ ভিড়, আপনারাই দেখুন। আর এই রকম কিন্তু ভেতরে এখনও অনেকটা যেতে হবে, সেম একই রকমভাবে ভিড় থাকে। তবে এত ভালো লাগছিল এই ভিড়ের মধ্যে, কিন্তু 1 সেকেন্ডের জন্য থামছিল না জয় শ্রীরাম বলা। যতক্ষণ আমরা ছিলাম মোটামুটি 1 ঘন্টা কিংবা 10 মিনিট 20 মিনিট এরকম, 1.5 ঘন্টার কাছাকাছি এখানে আমরা দাঁড়িয়েছিলাম। একই রকমভাবে কিন্তু জয় শ্রীরাম ওরা বলেই যাচ্ছিল। এটা কিন্তু অনেক ভালো লাগছিল। তারপরে আমরা ভেতরে প্রবেশ করলাম, কিন্তু ভেতরে এত পরিমাণ ভিড় হচ্ছিল, আমাদের প্রবেশ করতে অনেকটাই সময় লেগে গেছিলো, আর অনেক কষ্ট হচ্ছিল এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে। আর প্রত্যেকটা মন্দিরের আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে সিকিউরিটি গার্ড আছে। আর মন্দিরের সামনে যখনই যাচ্ছি তখন কিন্তু আর বেশিক্ষণ থাকতে দিচ্ছে না, মাত্র কয়েক সেকেন্ড দাঁড়াতে দিচ্ছে, তারপরে কিন্তু আমাদের ওখান থেকে সরিয়ে নিচ্ছে। আমরা যখন রাম মন্দিরে গিয়েছিলাম সেখানেও কিন্তু একই নিয়ম, ওখানে খুব যার 10 থেকে 20 সেকেন্ড ওখানে দাঁড়াতে দিচ্ছে, তারপরে কিন্তু আর ওখানে থাকতেই দিচ্ছে না, ওখান থেকে মানে হেঁটিয়ে দিচ্ছে তাড়াতাড়ি করে, কারণ প্রচুর পরিমাণে ভিড় হয়ে যাচ্ছে। তবে আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু রাম মন্দিরে যখনই যাবেন অবশ্যই রাত্রি 7টা থেকে 8টার মধ্যে যাবেন, তাহলে কিন্তু ভালোভাবে একটু সময় নিয়ে দর্শন করতে পারবেন। আর দিনের বেলায় তো প্রচুর পরিমাণে ভিড় হয়, কতটা ভিড় হয় সেটা আপনাদের দেখাচ্ছি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে তো পুজো দেওয়া হয়ে গেছে, আর এখানেই একমাত্র জায়গা যেখানে ভালোভাবে পুজো দেওয়া গেছে। বাকি যেসব জায়গাগুলো গিয়েছি সেখানে কিন্তু ভালোভাবে পুজো দেওয়া যায়নি, এত পরিমাণ ভিড় হচ্ছে, পুজো দেওয়া তো দূরের কথা, ভালোভাবে দর্শন করা যাচ্ছে না। কিন্তু এখানে ভিড় হলেও কিন্তু ভালোভাবে পুজো দেওয়া গেছে। দূর থেকে এই দেখুন ঠাকুরটা আপনাদের দেখালাম, কারণ এত ভিড়ের ভেতরে আমি সামনে থেকে ভিডিও করতে পারছিলাম না, ভয় লাগছিলো ফোনটা যদি নিচে পড়ে যায় তাহলে আমি আর হয়তো ফোনটা পাবো না, এত লোকের পায়ের চাপে ফোনটা শেষ হয়ে যাবে। আমরা যখন রুমে যাই তখন কিন্তু দেখলাম ওখানে বড় বড় ছবি টাঙানো আছে, যেখানে 3টে ঠাকুরের মূর্তির ছবি আছে। এক হচ্ছে হনুমান গাড়ি, দ্বিতীয় হচ্ছে রামলালা, আর 3 নম্বর হচ্ছে কানেক ভবন। তো ওরা বললো যে এই 3টে ঠাকুর এখানকার সব থেকে পুরাতন, আর এরা কিন্তু এই 3টে ঠাকুরকে সব থেকে বেশি ভক্তি করে। তো প্রথমে আমরা গিয়েছিলাম রাম মন্দিরে, তারপরে এখন সেকেন্ড গিয়েছিলাম হনুমান গাড়িতে। আর হনুমান গাড়ির মন্দিরের পাশে কিন্তু আরও অনেক মন্দির আছে, সেগুলোও ঘুরলাম। এখন সব জায়গায় ঘোরা হয়ে গেল এই হনুমান গাড়িতে। এখন এখান থেকে আমরা বেরোবো। তবে বেরোনোর সময় দেখতে পেলাম যে এখানে যে মন্দিরের ভেতরটা সমস্ত কিছু ভেঙে আবার নতুন করে তৈরি করছে। আর এই মন্দিরটা কিন্তু বহু বছর পুরাতন, তার জন্য সমস্ত কিছু ভেঙে চড়ে আবার নতুনভাবে তৈরি করছে। আর বৃষ্টির জলের মধ্যে আমাদের হাঁটতে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল, এই মন্দিরটাতে সব থেকে বেশি কষ্ট হয়েছে। অন্যান্য মন্দিরগুলো একদম হাই রোডের ধারে, জলটা অন্য দিক দিয়ে চলে গেছে, কিন্তু এই মন্দিরে মানে ঢোকার সময় এত পরিমাণ কাদা জল, আর বেরোনোর সময়ও প্রচণ্ড পরিমাণে কাদা জল, কারণ এই মন্দিরটা ছিল নিচু জায়গার দিকে, তার জন্য জলটা বেরোনোর রাস্তা সেরকম ছিল না, তার জন্য জলগুলো বেঁধেছিল। আর বাইরে থেকে দেখুন মন্দিরটা কত সুন্দর লাগছে। আপনারা যখন রাম মন্দিরের মানে গেটের সামনে দাঁড়াবেন তখনই কিন্তু এই মন্দিরটা দেখতে পাবেন, কারণ রাম মন্দিরের ঠিক একদম পাশে কিন্তু এই হনুমান গাড়ির মন্দির। তো এখন আমরা ওখান থেকে বাইরে বেরোচ্ছি, আর বাইরে বেরোনোর পথে দেখুন আশেপাশে কত লোকজন এখানে বসে আছে। আমরা কিন্তু খুচরো টাকা নিয়ে গেছিলাম না, অতটা পরিমাণ নিয়ে গেছিলাম না, যা নিয়ে গেছিলাম অন্যদিকে খরচ হয়ে গেছিলো। আমার ভীষণ খারাপ লাগছিলো, আমি এখানে একটা মানুষকেও আমি কিন্তু কিছু দিতে পারিনি তার জন্য, কারণ আমার কাছে 2 টাকার কয়েনও ছিল না যে আমি কাউকে দিব। তো এত পরিমাণ আমার খারাপ লাগছিলো। তারপরে এখান থেকে বেরিয়ে চলে আসলাম, আর সামনে দেখতে পাচ্ছেন একটা মন্দির, কিন্তু ওটা কী মন্দির বলতে পারবো না, ওই মন্দিরে যাওয়ার কোনো রাস্তা পেলাম না। তারপরে আমরা চলে আসলাম কানক ভবন। আর এই কানক ভবন কিন্তু ভীষণই বড়, মানে আমার দেখা যতগুলো রাজবাড়ি, যতগুলো রাজপ্রাসাদ যেগুলো পুরাতন অনেক দিন আগেকার দেখেছি, তার থেকে সব থেকে বড় হচ্ছে এই কানক ভবন। আর এখানে গিয়ে আমার তো বাইরে আসতে একদমই ইচ্ছা করছিল না, যতটা বড় যতটা সুন্দর, ভেতরটা কিন্তু তার থেকে দ্বিগুণ সুন্দর। আর এর ভেতরটা চারি সাইড কিন্তু একই রকম,
তো আমরা এখানে প্রবেশ করছি। আর এখানে তেমন একটা ভিড় হয় না বললেই চলে, তবে এই জায়গাটা অনেকেই কিন্তু জানে না। তো আপনারা অবশ্যই এখানে আসবেন। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। হনুমানগাড়ির একদম ঠিক ডান দিকের রাস্তা ধরে চলে আসতে হবে, 1/2 কিলোমিটারও হবে না। হনুমান মন্দির থেকে বেরিয়ে যে কাউকে জিজ্ঞাসা করলেই কিন্তু বলে দেবে কানক ভবনটা কোন দিকে। সামান্য একটু রাস্তা। মন্দিরের চারিপাশটা দেখুন একই রকম, আর কত সুন্দর লাগছে। ভিডিওতে যতটা না বড় লাগছে তার থেকে কিন্তু দ্বিগুণ বড়। আর এত সুন্দর লাগছিল, বলছিলাম না যে এর ভেতরে ঢুকে আমার বাইরে বেরোতে একদমই ইচ্ছে করছিল না। এত সুন্দর জায়গা আর এত শান্তি এখানে, একদম চুপচাপ। এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষজন আছে, কিন্তু কেউ বেশি কথা বলছে না, একদম চুপচাপ ছিল। তো ঢুকেই একটা সামনে ছিল তুলসী তলার মতো একটা মন্দির ছিল, সেখানে প্রণাম করলাম। তারপরে এখন আমরা আরতি হচ্ছে সেখানে, মানে কানক ভবনের যে মেন মন্দির সেখানে এসে বসে আছি। আর এখানে কিন্তু এখন আরতি হচ্ছে। তারপরে এই দেখুন মন্দিরের পর্দাটা হাঁটানো হয়ে গেছে, এখন কিন্তু আরতি হচ্ছে। কানক ভবনের রাম মূর্তিটা এত মিষ্টি দেখতে, চোখ ফেরানোই যাচ্ছিল না, এত সুন্দর লাগছিল দেখতে। তো তারপরে আমরা দেখুন 8টা থেকে 8:30টার সময় আমরা চলে আসলাম। আর এই দেখুন 8টা থেকে 8:30টায় এখানে কতটা ভিড়, মানে রাম মন্দিরের গেটে। বললাম না দিনের বেলায় প্রচণ্ড পরিমাণ ভিড় হয়, তার জন্য আপনাদেরকে বলছি অবশ্যই রাত্রি 7টা থেকে 8টার দিকে এখানে মন্দিরে প্রবেশ করবেন, তাহলে কিন্তু ফাঁকায় ফাঁকায় দেখতে পাবেন। আমরা রাম মন্দিরে দর্শন করতে এসে যেটা সব থেকে প্রবলেম বুঝতে পারলাম সেটা হচ্ছে খাবার। এখানে কোনো হোটেলে সেরকম খাবার ভালো নেই বললেই চলে, আর এখানকার খাবারও তেমন খাওয়া যাচ্ছে না। আর এখানে হোটেলে এসে খাবার অর্ডার করলে কিন্তু অনেকটা পর খাবারটা দিচ্ছে। আমরা প্রথমে বুঝতে পারিনি, তারপরে আমরা দেখলাম এখানে রাম মন্দিরের কিন্তু খাবার দেওয়া হয়। আর এই খাবারটা কিন্তু দারুণ টেস্টি। একদম রাম মন্দিরে ঢোকার যে 1 নম্বর গেট তার পাশে কিন্তু খাবার দেওয়া হয়, অনেক পরিষ্কার খাবার আর অনেক ভালো খাবার। আর এখানে খাবারটা দেওয়া হয় সকাল থেকে রাত্রি 12টা পর্যন্ত। আর খাবারটার জন্য কোনো টাকা পয়সা লাগে না। আর সাইডে কিন্তু জলের ব্যবস্থাও আছে, অনেক পরিষ্কার আর অনেক ভালো জল। তো এখানে যদি রাম মন্দিরে আপনারা ঘুরতে আসতে চান তাহলে কিন্তু থাকা খাওয়া জলের জন্য কোনো এক্সট্রা টাকা পয়সা লাগবে না, শুধুমাত্র আসা যাওয়া যেই খরচটা সেটা। তাছাড়া আপনারা যদি মনে করেন এখান থেকে সাইডে যেসব দোকান পাশারগুলো আছে সেখান থেকে যদি কিছু কিনতে যান সেইগুলোর খরচ আলাদা। তাছাড়া কিন্তু রাম মন্দির দর্শনের জন্য কোনো খরচ লাগবে না। এখন আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি, আমাদের পুরো অযোধ্যার মন্দির ঘোরা হয়ে গেছে। তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে আপনারা অযোধ্যা করে কিন্তু অবশ্যই জানাবেন। ফোন, পার্স, এমনকি খাবারের যে কোনো জিনিস অনেক সাবধানে রাখবেন। এখানে কিন্তু বানরের ভীষণ পরিমাণে অত্যাচার, তো সেইগুলো থেকে অবশ্যই সেই খাবারগুলো অবশ্যই সাবধানে রাখবেন, এত কেড়ে নিয়ে নেবেন। চলুন সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন ব্লগে।